দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের উপর ভয়াবহ নির্যাতন আর অমানবিক উপায়ে গণহত্যা ছিল ইতিহাসের সবথেকে অন্ধকার অধ্যায়গুলির মধ্যে একটি। ইহুদিদের জোরপূর্বক কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো, পরিকল্পিতভাবে তাদের টর্চার করার ইতিহাস একটা কালো দাগ রেখে গেছে। কিন্তু একটা অজানা প্রশ্ন এখনও রয়ে গেছে, কেন হিটলার এই ইহুদিদের এত ঘৃণা করত, আর কিভাবে হিটলারের এই ঘৃণা এত দ্রুত ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল। আজকের ভিডিওতে জানবেন কিভাবে হিটলারের মধ্যে ইহুদিদের প্রতি ঘৃণাটা জন্ম হয়, আর পৃথিবী থেকে ইহুদিদের নির্মূল করার পরিকল্পনা কিভাবে ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছে, যার প্রভাব আজও দেখা যায়। অ্যাডলফ হিটলার 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে জন্মগ্রহণ করে। ছোট থেকেই তার পরিবার ছিল সমস্যা আর বিতর্কে ভরা। হিটলারের বাবা আলোয়েস হিটলার ছিল খুবই কঠোর ব্যক্তি। সামান্য ভুলে হিটলারকে টর্চার করত, কিন্তু তার মা ক্লারা ছিল সম্পূর্ণ বিপরীত। তাকে খুব ভালোবাসত, কেয়ার করত, আর বাবার কঠোর আচরণ থেকে তাকে সর্বদা রক্ষা করার চেষ্টা করত। হিটলারের বাবা ছোট থেকেই চেয়েছিল যেন হিটলার বড় হয়ে একজন সিভিল সার্ভেন্ট হয়, কিন্তু হিটলার স্বপ্ন দেখে আসছে সে একজন চিত্রশিল্পী হবে। এই কারণে হিটলারের সঙ্গে তার বাবার মাঝে মধ্যেই তর্ক হতো। 1903 সালে তার বাবার মৃত্যুর পর সে স্বাধীনভাবে চলার আনন্দ উপভোগ করতে থাকে। এই সময় সে তার পরিবারকে না জানিয়েই ভিয়েনা চলে আসে, আর একজন পেইন্টার হওয়ার জন্য একাডেমি অফ ফাইন আর্ট স্কুলে ভর্তি হয়। কিন্তু তাকে 2 বার স্কুল থেকে বাতিল করে দেওয়া হয়। টিচারদের মতে তার মধ্যে নাকি যথেষ্ট ট্যালেন্ট নেই, আর এই স্কুল টিচাররা ছিল সবাই ইহুদি। অনেক ঐতিহাসিকবিদরা মতে এখান থেকেই নাকি সে ইহুদিদের ঘৃণা করা শুরু করে। তবে ছোটবেলায় হিটলার ছিল একজন অ্যাভারেজ স্টুডেন্ট। তার অসংখ্য ইহুদি ফ্রেন্ডও ছিল। সে ইতিহাস পড়তে খুব ভালোবাসত, আর জার্মান ঐতিহাসিক বীরদের প্রশংসা করত, আর কল্পনা করত জার্মানির জনগণের এক উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। আর্টিস্ট হবার স্বপ্ন ভঙ্গ হতেই হিটলার খুব হতাশ হয়। তার সামনে কোনো স্পষ্ট ভবিষ্যৎ ছিল না। এই সময় হিটলার ছিল গৃহহীন, সঙ্গে তার পরিবারও নেই। টাকা উপার্জন করার জন্য সে পেন্টিং বিক্রি করার কাজ শুরু করে দেয়। যেহেতু সে বাড়ি ছেড়ে চলে আসে, তাই সে হোমলেস শেল্টারে বাস করত, আর বাকি সময়টা সে কফি শপ আর লাইব্রেরিতে কাটাত। আর এখানেই সে জাতীয়তাবাদী আর চরমপন্থী মতাদর্শের বক্তব্য শোনা শুরু করে। এই সময় ভিয়েনা শহরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ বাস করত, আর এই শহরে ইহুদিদের একটা বড় সম্প্রদায় ছিল। এই শহরে সামাজিক আর রাজনৈতিক টেনশন বৃদ্ধির সাথে সাথে ইহুদি বিদ্বেষও ছিল তীব্র। এখানে থাকার সময় হিটলার একটা জিনিস লক্ষ্য করে যে ইহুদিদের প্রতি ঘৃণাকে এখানের মানুষ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সেই সময় কার্ল ওয়েগার নামের একজন শহরের খুব প্রভাবশালী মেয়র ছিল, যিনি ইহুদি বিরোধী ধারণা প্রচার করে খুব জনপ্রিয়তা অর্জন করে। হিটলার এই ব্যক্তিটির দ্বারা প্রভাবিত হয়। সেই সময় ওই অঞ্চলে অসংখ্য লেখক ছিল যারা ইহুদি বিদ্বেষ আর চরম জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিকে তাদের লেখার মাধ্যমে প্রচার করত। এক্সট্রিম ন্যাশনালিজম বা চরম জাতীয়তাবাদ এমন এক রাজনৈতিক মতাদর্শ যেখানে নিজের দেশকে বাকি দেশের থেকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়, আর নিজের দেশের সমালোচকদের দেশদ্রোহী, বিশ্বাসঘাতক হিসেবে দেখা হয়। ধীরে ধীরে হিটলারও ভিয়েনার মানুষদের মতো করেই বিশ্বকে দেখা শুরু করে, আর ইহুদি বিদ্বেষের প্রভাব তার উপর পড়তে থাকে। ধীরে ধীরে সেও সমাজে আর্থিক আর সামাজিক দুর্নীতির জন্য ইহুদিদেরকেই দোষারোপ করতে শুরু করে। আসলে ইহুদিরা এমন এক জাতি যাদেরকে বহু প্রাচীন কাল থেকেই ইউরোপের মানুষ হেট করত। মনে করা হয় এই ইহুদিরাই নাকি যীশু খ্রিস্টকে হত্যা করেছিল। সমাজে যখনই কোনো অশুভ কিছু দেখা দিত, এই ইহুদিদেরকেই এর জন্য দায়ী বলে মনে করা হতো। আর একটা সময় এই ধর্মীয় হেটটা রাজনীতিতে রূপান্তরিত হয়ে যায়। এই ইনফ্লুয়েন্সটা আরও বেশি গভীরভাবে ইম্প্যাক্ট ফেলে যখন হিটলার প্রথম বিশ্বযুদ্ধে একজন সোলজার হিসেবে সার্ভ করছিল। 1914 সালে হিটলার জার্মান সেনাবাহিনীতে যোগদান করে, আর ফ্রন্টলাইনে একজন মেসেঞ্জার হিসেবে কাজ করত। কিন্তু 1918 সালে জার্মান এই যুদ্ধে হেরে যায়, আর জার্মানির এই পরাজয়টা হিটলার আর বাকি সেনাদের কাছে গভীর বেদনা আর লজ্জাজনক ছিল। তারা বিশ্বাস করত স্টাফ ইন দ্য ব্যাক থিওরিতে, মানে পিঠে ছুরির আঘাত। তারা মনে করত কমিউনিস্টরা যদি তাদের সাথে প্রতারণা না করত, তাহলে তারা এই যুদ্ধে হারত না। সেই সময় ইহুদিরা কমিউনিজমকে সাপোর্ট করত, আর এই মিথ্যা ধারণাটা হিটলারের মনে গেঁথে যায়, আর সে ইহুদিদের আরও বেশি বেশি করে ঘৃণা করতে শুরু করে। সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে এই দেশটার পুনর্গঠনের দরকার রয়েছে, তবেই জার্মান বিশ্বের দরবারে উচ্চতর মর্যাদা পাবে। যুদ্ধ শেষে সেনাদল ত্যাগ করে হিটলার চরম জাতীয়তাবাদী গ্রুপের সঙ্গে যুক্ত হয়,
1919 সালে সে এমনই একটি পার্টিতে জয়েন হয় যারা এক্সট্রিম ন্যাশনালিজমকে সাপোর্ট করে, জার্মান ওয়ার্কার্স পার্টি। পরবর্তীতে এই পার্টিটা নাজি পার্টি নামে পরিচিতি লাভ করে। এই পার্টিতে জয়েন হবার পরই হিটলারের জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। আসলে হিটলার ছিল একজন অত্যন্ত দক্ষ বক্তা। তার বক্তব্যের মধ্য দিয়ে দর্শকদের মোহিত করা, তাদের নিয়ন্ত্রণ করা, তাদেরকে ব্রেন ওয়াশ করার দারুণ ক্ষমতা ছিল। তার বক্তব্যে থাকত গভীর আবেগ। শেয়ার করতে থাকে, আর সে তার বক্তব্যের মধ্যে চরম জাতীয়তাবাদের সাথে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণাকে মিশিয়ে দিত। সে প্রচার করত জার্মানিরা হলো বিশুদ্ধ আর্য জাতি, মানে সম্মানিত ব্যক্তি, আর ইহুদিনা হলো সব থেকে নিকৃষ্ট জাতি। এই ইহুদিদের কারণে জার্মানের রাজনৈতিক সমস্যা, সাংস্কৃতিক অবক্ষয়, রাজনৈতিক অস্থিরতার মতো সমস্যা দেখা দিচ্ছে। এরাই হলো জার্মানের সব থেকে বড় শত্রু। এই ঘৃণাটা কেবল তার ব্যক্তিগত বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, একটা সময় এটা নাৎজি পার্টির মতাদর্শের প্রচারের অংশ হয়ে ওঠে। ধীরে ধীরে এই নাৎজি প্রোপাগান্ডাটাকে নিউজপেপার, রেডিও, পাবলিক স্পিচের মাধ্যমে প্রচার করা হতে থাকে। সেই সময় জায়গায় জায়গায় এই ধরনের ইহুদিদের ব্যঙ্গ করে পোস্টার লাগানো হতো। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানে আর্থিক সমস্যা দেখা দিতে শুরু করে। কিন্তু 1929 সালে জার্মানে গ্রেট ডিপ্রেশন দেখা দেয়। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে, মধ্যবিত্তদের সঞ্চয় শেষ হয়ে যায়, আর শ্রমিকরা অনাহারে দিন কাটাতে থাকে। আর ঠিক এমনই বিশৃঙ্খলার মাঝে হিটলার ইহুদিদের দিকে আঙুল তোলা শুরু করে। এই ইহুদিরাই ব্যাংকে নিয়ন্ত্রণ করে আমাদের পয়সাগুলিকে চুরি করছে। এদের জন্যে জার্মান প্রথম বিশ্বযুদ্ধে হেরেছিল। এরাই হলো সেই বিশ্বাসঘাতক যারা জার্মানিদের দরিদ্র করে তুলেছে। সমাজ থেকে যদি এই ইহুদিদের প্রভাবকে দূর করা হয়, তাহলে জার্মানের উন্নতি সম্ভব। তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে আমি তোমাদের হারিয়ে যাওয়া গর্বকে ফিরিয়ে দেব। হিটলারের এই স্পিচটা যখন মানুষের কাছে প্রচার হতে শুরু করে, তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। সেই সাথে সাথে ইহুদিদের প্রতি জার্মানের ঘৃণা আরও তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সেই সময় জার্মানিদের মধ্যে এই ইহুদিদের নিয়ে এতটাই হেট জন্মায় যে রাস্তায় এদেরকে দেখতে পেলেই সমালোচনা করত। তাদেরকে বিভিন্ন সরকারি পদ থেকে বাতিল করে দেওয়া হয়। এদের ব্যবসা বাণিজ্যকেও নষ্ট করে দেওয়া হয়। এদেরকে দ্বিতীয় শ্রেণীর মানুষ বলে আলাদার বাসস্থান করে দেওয়া হয়। এই জায়গাগুলোকে ঘেটোও বলা হয়, যেখানে এরা বস্তির লোকের মতো গাদাগাদি করে বাস করত। এমনকি এদেরকে বিয়ে করাও ইল্লিগ্যাল বলে ঘোষণা করা হয়। ধীরে ধীরে হিটলারের আরও বেশি সংখ্যায় সাপোর্ট বাড়তে থাকে, যা তার ক্ষমতাকে বৃদ্ধি পেতে আর ইহুদিদের প্রতি ঘৃণা ছড়াতে আরও বেশি বেশি সাহায্য করে। আর একটা সময় এই ঘৃণাটাই ইতিহাসের সবথেকে অন্ধকার চ্যাপ্টার তৈরি করতে সাহায্য করে। 1933 সালে হিটলার জার্মানির চ্যান্সেলর হয়, আর তার পরের বছরই সে রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করে নিজেকে জার্মানির লিডার বলে ঘোষণা করে দেয়। ক্ষমতায় আসার পরই হিটলার তার বিরোধীদের গ্রেপ্তার করা শুরু করে দেয়। নাৎজি শাসনের শুরুর দিকে হিটলার অনেকগুলি কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে, আর এই ক্যাম্পগুলোতে ইহুদি, কমিউনিস্ট আর সোভিয়েত যুদ্ধবন্দীদের আটক করে রাখা হতো। সেই সময় এই বন্দীগুলোকে মারার কোনো পরিকল্পনা করা হয়নি। বাকি জেলের মধ্যেই এদেরকে জাস্ট বন্দি করে রাখা হতো। কিন্তু এই সব কিছু চেঞ্জ হয়ে যায় 1941 সালে। তার একটা প্ল্যান শুরু করে, যা নাম দেয় ফাইনাল সলিউশন বা শেষ সমাধান। 1942 সালে তাদের পোল্যান্ডের দখলকৃত এলাকায় 6টা হত্যার ক্যাম্প তৈরি করে। এই ক্যাম্পগুলোকে কেবল ইহুদিদের হত্যা করার জন্যই তৈরি করা হয়। হিটলার গোটা ইউরোপ জুড়ে তার দখলকৃত দেশগুলোতে অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করেছিল, যেখানে ইহুদিদের ক্ষুধার্ত অবস্থায় রাখা হতো অথবা কাজ করার জন্য ফোর্স করা হতো, আর দুর্বল হয়ে পড়লে এদেরকে মেরে দিত। কিন্তু এই 6টা ক্যাম্প ছিল বাকি ক্যাম্পগুলোর থেকে সম্পূর্ণ পৃথক, কারণ এখানে ইহুদিদের আনা হবে কেবলমাত্র গণহারে হত্যা করার জন্য। বিভিন্ন জায়গা থেকে ইহুদিদের আটক করে তাদেরকে একটি গবাদি পশুর ট্রেনে বোঝাই করে এই ক্যাম্পগুলোতে আনা হতো। তাদেরকে খাবার জলও দেওয়া হতো না। অনেকে এই ট্রেনের ভেতরেই মারা যেত। ক্যাম্পে পৌঁছানোর পরই একজন নাৎজি ডাক্তার সিদ্ধান্ত নিত কাদেরকে সঙ্গে সঙ্গে মারা হবে আর কাদেরকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করানো হবে। শিশু, বৃদ্ধ, দুর্বল আর অসুস্থদের নিয়ে একটি সারি তৈরি করা হতো, আর যারা সবল আর ইয়ং ছিল তাদেরকে নিয়ে আরও একটি সারি তৈরি করা হয়। প্রথম সারির ইহুদিদের উলঙ্গ করে মাথা সেভ করে দেয়া হতো, আর এরপর তাদেরকে একটি আন্ডারগ্রাউন্ড হলের ভিতর ঢুকিয়ে দেয়া হতো। আর এরপর ওপর থেকে গার্ডেরা বিষাক্ত গ্যাস নিচে ফেলত, আর ভিতরে থাকা ইহুদিরা যন্ত্রণায় চিৎকার করতে করতে 10 থেকে 20 মিনিটের মধ্যেই মারা যেত। এরপর এদের দেহগুলিকে পুড়িয়ে গণকবরে সমাহিত করা হতো। কিন্তু যারা দ্বিতীয় সারির ব্যক্তি ছিল এদেরকে অস্ত্র তৈরির ফ্যাক্টরিতে লেবার খাটানোর জন্য পাঠিয়ে দেওয়া হতো, আর এরা ততক্ষণ জীবিত থাকত যতক্ষণ সুস্থ হয়ে কাজ করতে পারত। একটু দুর্বল হলেই এদেরকে গুলি করে মেরে দেওয়া হতো। পোল্যান্ডের এই 6টা ক্যাম্পের মধ্যে সবথেকে ভয়ঙ্কর ছিল অশভিস্ট। এই ক্যাম্পে প্রত্যেক দিন প্রায় 5000 করে ইহুদিদের মারা হতো। এগুলি ছিল এইসব মৃত ব্যক্তিদের জুতো।
হিটলার প্রায় ৬০ লাখ ইহুদিদের হত্যা করে, যার মধ্যে এই একটা ক্যাম্পেই প্রায় ২০ লক্ষ ইহুদিদের হত্যা করা হয়েছিল। ইতিহাসে এই ঘটনাটা হলোকাস্ট নামে পরিচিত। হলোকাস্টের পূর্বে ইউরোপে প্রায় ১৩ মিলিয়ন মানুষ ছিল যারা ইউডিশ ভাষায় কথা বলতো, আর এই ভাষাটাই ছিল ইউরোপে ইহুদিদের আসল স্ট্রং পরিচয়। এই ভাষাতে বই, নাটক, নিউজ পেপার লেখা হতো। গোটা ইউরোপ জুড়ে তাদের অসংখ্য কালচার ছিল। কিন্তু হিটলারের গণহত্যার পরে ইউরোপ থেকে ইহুদিদের সংস্কৃতি, তাদের ভাষা প্রায় মুছে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হারের পর একটা বড় সমস্যা দেখা দেয়। অ্যালাইড কান্ট্রিরা সমস্ত ক্যাম্প থেকে এদেরকে উদ্ধার করা শুরু করে দেয়, কিন্তু এরা আর কেউ নিজেদের শহরে ফিরে যেতে চাইতো না, কারণ যুদ্ধের কারণে অলরেডি তাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, প্লাস এরা সবাই ছিল কর্মহীন। এই কারণে তারা রিফিউজি ক্যাম্পে বাস করত। তারা জানতো না যে ভবিষ্যতে তাদের সাথে কী ঘটতে চলেছে। অনেকে এই কারণে বাড়ি ফিরে যেতে চাইতো না। এছাড়াও হিটলার এমনভাবে এদের প্রতি ঘেন্না তৈরি করেছিল যে যুদ্ধের পরেও তখনও এদেরকে দেখে অনেকে তাচ্ছিল্য করত। এই সময় প্যালেস্টাইন দেশটা ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল, আর এই ইহুদিরা ধীরে ধীরে ব্রিটিশদের সাহায্যে ইউরোপ থেকে প্যালেস্টাইনের দিকে আসা শুরু করে, আর ধীরে ধীরে ব্রিটিশদের সাপোর্টে এখানে তারা সেটেলমেন্ট করা শুরু করে। ১৯৪৮ সালে ব্রিটিশরা প্যালেস্টাইন ছাড়ার পর ইউনাইটেড নেশনের সাপোর্টে তারা বলপূর্বক প্যালেস্টাইনকে নিজেদের দেশ বলে ঘোষণা করে দেয়। আজ গাজায় যারা টানা ২ বছর ধরে বোম্বিং করে যাচ্ছে, এরাই হলো সেই ইহুদি যারা হিটলারের হারের কারণে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বেঁচে ফিরে আসে।